ওয়েলকাম এনিমি লাভার্স, তো কেমন আছো তোমরা? মাদার উচিহা আর গাইসেন্সের যুদ্ধ দেখতে সবাই প্রস্তুত তো? কারণ আজকের এপিসোডে শুরু হতে যাচ্ছে নারুতোর ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর লড়াই। যারা আগের পর্বগুলো দেখোনি এখনই গিয়ে দেখে আসো। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই মজাদার এপিসোড। ভিডিওর শুরুতেই মাদারা গাইসেন্সের শিডিউল থেকে বের হওয়া লাল চাকরা দেখে বলে, রেড ভেপার, তার মানে তুমি 8 গেট খুলে ফেলেছো। অবশেষে নিজের চোখে এটা দেখার সুযোগ পেলাম। গাইসেন্সে মাদারের দিকে তাকিয়ে বলে, তোমার কি মনে হচ্ছে আমি এটা নিজের জন্য করছি? এই গাছে যে নতুন পাতাগুলো গজাবে তাদের ভবিষ্যতের জন্যই আমি লড়ছি, আর সেই পাতাগুলো অসাধারণ হবে। এরপর কোনো সতর্কতা ছাড়াই গাইসেন্সে মাদারের দিকে ঝাঁপিয়ে পড়ে। তার এক ঘুষির চাপে আশেপাশের বাতাস ফেটে যায়। মাদারা আক্রমণ এড়ানোর চেষ্টা করলেও গায়ের গতি এতটাই ভয়ঙ্কর ছিল যে তাকে পিছু হাঁটতে হয়। রকলি উত্তেজনায় চিৎকার করে বলে, চলুন গাইসেন্সে, ওকে শেষ করে দিন, আমি আপনার সঙ্গে আছি। তারপর গাইসেন্সে ব্যবহার করে তার ভয়ঙ্কর কৌশল ইভিনিং এলিমেন্ট। প্রথম আঘাতেই এমন বিস্ফোরণ হয় যে পুরো যুদ্ধক্ষেত্র কেঁপে ওঠে। মাদারের অবস্থাও বেশ খারাপ হয়ে যায়। লি বলে, এই আক্রমণের নাম হচ্ছে ইভিনিং এলিমেন্ট, কিন্তু গাইসেন্সে পরবর্তী আক্রমণ করতেই যাবেন ঠিক তখনই তার হাত পায়ের হাড়ে ফাটল ধরতে শুরু করে। 8 গেটের শক্তি তাকে অসীম ক্ষমতা দিলেও সেই শক্তির মূল্য দিচ্ছে তার নিজের শরীর। গায়ে অবশ্য থামার মানুষ নন, তার চোখে একটু ভয় নেই। লিও বুঝতে পারে 6 গেট খুলতেই যেখানে তার শরীর ব্যথায় ভেঙে পড়তে চায় সেখানে গাইসেন্সে 8 গেট খুলে লড়াই করছেন। মাদারা নিজের এই অবস্থা দেখে একদম অবাক হয়ে যায়। সে বলে, এই তাইজুৎসু, এটা সত্যি অনেক ভয়ঙ্কর। ও যদি আরো 4 বার এভাবে আঘাত করতে পারে তাহলে সমস্যা হবে, আমাকে সাবধানে থাকতে হবে। গায়ের আঘাতে মাটিতে বিশাল গর্ত তৈরি হয়ে যায় আর মাদারার মাথার একটি শিং ভেঙে পড়ে। কাকাশি গাইকে দেখে জিজ্ঞেস করে, তুই কি ওকে মারতে পারছস? ঠিক তখনই মাদারা আবারও আকাশে উঠে যায়, তার ঠোঁটে হাসি। সে বলে, আমার জন্যই তুমি 8 গেট খুলেছো, ভালো, আজ আমি তোমার সঙ্গে খেলতে প্রস্তুত। কাকাশিও বুঝতে পারে ব্যাপারটা মোটেও সহজ নয়। গারা বলে, 8 গেট খোলার পরও মাদারাকে হারানো কঠিন হবে। চুনিন এক্সামে লিয়ামার বিরুদ্ধে যে শক্তিটা ব্যবহার করেছিল এটা তার চেয়েও বেশি শক্তিশালী, কিন্তু এর সময় খুবই কম। সময় শেষ হয়ে গেলে ব্যবহারকারী আর বেঁচে থাকে না। গায়ে আবার মাদারার দিকে ছুটে যান। তাকে দেখে গারার মনে পড়ে যায় চুনিং এক্সামে এক সময় গাই কিভাবে লির পাশে দাঁড়িয়েছিলেন। বর্তমানেও গারা লিকে জিজ্ঞেস করে, লি তুমি ঠিক আছে তো? লি চোখের পানি আটকে বলে, হ্যাঁ, আমার একটু কষ্ট হচ্ছে না, এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। মিনাতো তখন বলে, আমাদের গাইকে সাহায্য করতে হবে, সবাই মনোযোগ দিয়ে শুনো। মাদারের কালো অস্ত্রগুলো তুসি কিং অরবিস ভীষণ বিপজ্জনক, সেগুলোর একটি আঘাত মারাত্মক হতে পারে। এগুলো সবসময় একভাবে কাজ করে না, আকার বদলায়, আর তাদের আক্রমণের সীমা প্রায় 70 মিটার পর্যন্ত। তিনি কাকাশির দিকে তাকিয়ে বলে, আমার কোনায় আর তোমার কামই আমার কাজে লাগতে পারে। কাকাশি জবাব দেয়, আমি বাম চোখে ঠিক মতো কিছু দেখতে পারছি না, কামুই ব্যবহার করতে হলে আমাকে আরো ওর কাছাকাছি যেতে হবে। মিনাতো গারার কাছে সাহায্য চান। গারা বলে, আমি যদি কাকাশিকে মাদারের কাছে পৌঁছে দেই তাহলে মাদারের আক্রমণ থেকে নিজেকে বাঁচানো কঠিন হবে, ও আমাদের কল্পনার চেয়ে অনেক ফাস্ট। মিনাতো বলে, সেটা আমার দায়িত্ব, কাকাশির কাছে আমার কোনায় থাকবে। ঠিক তখনই লি সামনে এগিয়ে আসে। সে নিজের 6 গেট খুলে বলে, আমি 8 গেট খুলতে পারি না, গাইসেন্সের মতো শক্তিশালীও নই, কিন্তু আমি যতটুকু পারি ততটুকুই দিয়ে সাহায্য করব। মিনাতো তাকে থামায় না, বরং বলে, এইটাই যথেষ্ট, তুমি এই ভিলেজের নতুন পাতা যার জন্য গায়ে লড়াই করছে। এরপর তিনি লিকে নির্দেশ দেন গারার পাশে থেকে সাহায্য করতে এবং নিজের কোনাইটি সঙ্গে রাখতে। এইদিকে গাইসেন্সে মাদারাকে ঘিরে নেক্সট লেভেলের গতিতে ঘুরতে শুরু করে। মাদারা বুঝে যায় এবার আরো বড় কিছু আসছে। গাই এভরিথিং এলিভেন্টের প্রথম ধাপ দিয়ে আক্রমণ শুরু করে। মাদারা কোনোভাবে সেটি ঠেকালেও সঙ্গে সঙ্গে পেছন থেকে আরেকটি আঘাত আসে, তারপর ডান দিক, তারপর বাম দিক, চারিপাশ থেকে একের পর এক আঘাত আসে। গায়ে এত দ্রুত আঘাত করছিল যে মাদারার শ্বাস নেওয়া কঠিন হয়ে যায়, আর গাই মাদারাকে কুত্তার মতো পিটাইতে থাকে। শেষ পর্যন্ত মাদারা পাল্টা আক্রমণ করে তুসিকি নরবিস গায়ের দিকে ছুড়ে দেয়। ঠিক তখনই লি মিনাতোর কোনাইটি মাদারার দিকে ছুড়ে দেয়। এক মুহূর্তের মধ্যে মিনাতো সেখানে টেলিপোর্ট করে যান এবং নিজের শরীর দিয়ে কালো গোলাগুলো গায়ের পথ থেকে সরিয়ে দেন। সুযোগটা কাজে লাগিয়ে আবার গাইসেন্সে মাদারাকে কুত্তার মতো পিটাইতে থাকে। বিশাল বিস্ফোরণে মাটি কেঁপে ওঠে। গায়ের শরীর তখনও লাল ভ্যাম্পে জ্বলছে আর তার রাগ একটুও কমেনি। অন্যদিকে মাদারা আবারও দাঁড়িয়ে যায়। সে গায়ের দিকে তাকিয়ে বলে, হাসির আমার পর তুমি প্রথম যে আমাকে এত উত্তেজিত করে তুলেছে। তোমার কাছে আর কোনো মুভ আছে? আমাকে আর একটু আনন্দ দাও। মাদারা
মাদারার কথাগুলো শুনে গায়ও যেন চিন্তায় পড়ে যায়। লোকটা আসলে কোন ধরনের মানুষ, এত ভয়ঙ্কর আঘাত খেয়েও তার মুখে শুধু লড়াইয়ের আনন্দ। ঠিক সেই সময় গল্প চলে যায় অন্যদিকে। অবশেষে নারুতোর জ্ঞান ফিরেছে। সে দেখে চারিপাশে এক অদ্ভুত জলে ভরা শান্ত জায়গা। নারুতো অবাক হয়ে বলে, আমি কোথায়? আমি কি মারা গেছি? একটি কণ্ঠ তাকে উত্তর দেয়, তোমার মনে হচ্ছে তুমি মারা গেছো। না, বিষয়টা তার চেয়ে অনেক আলাদা। নারুতো ঘুরে দেখে এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করে, আপনি কে আর আমি এখানে এলাম কিভাবে? বৃদ্ধ মানুষটি বলে, আমি এমন একজন যে এই দুনিয়ায় শান্তি আনার চেষ্টা করেছিল। আমার নাম হাগুরোমো। নারুতো আরো কনফিউজড হয়ে যায়। সে বলে, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি দেখতে অনেকটাই সেই দাদুর মতো। সরি গেমস। হাগুরোমো নিজের রিনেগান দেখাতে নারুতো চমকে ওঠে। এক মিনিট, ওই চোখ, ওটা তো রিনেগান। চোখ নিয়ে চিন্তা করো না, তুমি এখনো মারা যাওনি। এই জায়গাটা তোমার মনের ভিতর, আর আমার চক্রের সঙ্গে তোমার চক্রের সংযোগের একটি স্থান। নারুতো মনে মনে ভাবে, লোকটাকে দেখে শত্রু মনে হচ্ছে না। তবুও সে বলে, একটু সহজ ভাষায় বলবেন? আপনার কথাগুলো শুনে আমার মাথা ঘুরে যাচ্ছে। হাগুরোমো খুব আনুষ্ঠানিকভাবে কথা বলতে থাকলে নারুতো বিরক্ত হয়ে বলে ওঠে, আপনি কি এলিয়েন নাকি? একটু এমন ভাবে কথা বলেন যেন আমি বুঝতে পারি। হাগুরোমো অবাক হয়ে বলে, এলিয়েন? সত্যি? নারুতো লজ্জা পেয়ে বলে, না না না, আমি শুধু আপনার কথা বলার স্টাইল দেখে চমকে গিয়েছি। এত ফর্মাল হলে ভালো লাগে না। হাগুরোমো একটু নরম হয়ে বলে, ঠিক আছে, তোমার সঙ্গে সহজভাবেই কথা বলবো। আমি অনেক আগের সময়ের মানুষ। আমি মৃত, তবে আমার চাকরার একটি অংশ প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে এসেছে। সেই কারণে আজ আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি। তারপর তিনি নিজের পরিচয় দেন, আমি হাগুরোমো সুসুকি। আমি নিনশুর প্রতিষ্ঠাতা, যাকে অনেকে সেজ অব দা সিক্স পাথ বলেও চেনে। এই কথাটা শুনে নারুতো চমকে গিয়ে বলে, আপনি সেই মানুষ যার কথা নাগাতোর জিরায়া সেন্সে বলেছিল? আপনি কি নিনজুৎসু তৈরি করেছিলেন? হাগুরোমো সঙ্গে সঙ্গে সংশোধন করেন, নিনজুৎসু নয়, নিনশু। নিনশু ছিল মানুষের হৃদয়কে চক্রের মাধ্যমে যুক্ত করার শিক্ষা। পরে সেটাই বদলে গিয়ে যুদ্ধের নিনজুৎসু হয়ে ওঠে। নারুতো বলে, তাহলে আপনাকে আমার অনেক প্রশ্ন করতে হবে। হাগুরোমো নিজের লাঠি মাটিতে ঠুকতে জলের উপর ঢেউ ওঠে। সেই পানিতে এক ছায়ামূর্তি ফুটে ওঠে। হাগুরোমো বলে, তুমি আমার ছোট্ট ছেলে আশুরার পুনর্জন্ম, তাই তোমাকে অনেক কিছু জানতে হবে। এটা শুনে নারুতো একেবারে অবাক হয়ে যায়। সে বলে, এই আশুরাটা আবার কে? আর আমাকে আগে এখান থেকে বের হতে দিন। হাগুরোমো বলে, আমি তোমাকে বাহিরে পাঠাতে পারবো না। বাহিরের মানুষই সেটা ঠিক করবে, কিন্তু তার আগে আমার কথাগুলো তোমার শোনা দরকার। তিনি শুরু করে নিজের পরিবারের গল্প দিয়ে। আমার মা কাগুয়া অনেক দূরের এক জগৎ থেকে এই পৃথিবীতে এসেছিল। সে ডিভাইন ট্রির ফল খেয়ে অসাধারণ শক্তি অর্জন করে। নারুতো অবাক হয়ে জিজ্ঞেস করে, তিনি কোথা থেকে এসেছিল? আর তিনি কি আপনার থেকেও শক্তিশালী ছিলেন? তারপর একটু থেমে নারুতো মজা করে বলে, আসলে সব মায়েরাই একটু ভয়ঙ্কর হয়, কিন্তু এটা আমার কথা না। আচ্ছা ঠিক আছে, আমারই কথা, আমাকে মারবেন না। হাগুরোমো হালকা হাসেন, তারপর বলে, হ্যাঁ, আমার মা দেবতার মতোই শক্তিশালী ছিলেন। পরে তার দুই ছেলে হয়, আমি আর আমার ভাই হামুরা। তার কাজের ফল সামলাতে আমাদের অনেক লড়াই করতে হয়েছিল। এরপর তিনি ব্যাখ্যা করেন, ডিভাইন ট্রির পুনর্জন্ম স্বরূপ টেন্টেলসকে থামাতে হয়েছিল তাদের। সেই শক্তিকে সিল করে পৃথিবীকে আবার রক্ষা করা হয়, কিন্তু সেই শক্তি নিজের হারানো ফল ফিরে পাওয়ার অপেক্ষায় ছিল। সময় গড়িয়ে হাগুরোমোরও দুই ছেলে হয়, বড় ছেলে ইন্দ্রা আর ছোট ছেলে আশুরা। হাগুরোমো তাদের নিনশুর শিক্ষা দেন, কিন্তু দুজনের পথ ছিল সম্পূর্ণ আলাদা। ইন্দ্রা ছিল জন্মগত প্রতিভাবান, তার শক্তিশালী চোখের ক্ষমতা ছিল। সে নিজের শক্তির উপরই ভরসা করত এবং একাই সবকিছু করার চেষ্টা করত। অন্যদিকে আশুরা প্রথমে ততটা প্রতিভাবান ছিল না, কিন্তু সে অন্যদের উপর বিশ্বাস করত, সবাইকে সঙ্গে নিয়ে চলত এবং ভালোবাসার শক্তি বুঝত। সে উপলব্ধি করেছিল মানুষের সহযোগিতায় তাকে সত্যিকারের শক্তিশালী করে তোলে। হাগুরোমো বলে, সন্তানদের বাবা মা যতই ভালো হোক, কে কোন গুণ নিয়ে জন্মাবে তা আগে থেকে বলা যায় না। ইন্দ্রা আর আশুরার ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। এরপর তিনি নিজের শক্তির একটি অংশ আশুরাকে দেন এবং তাকে নিনশুর উত্তরসূরি হিসেবে বেছে নেন। হাগুরোমো ভেবেছিল ইন্দ্রা হয়তো এই সিদ্ধান্ত মেনে নিবে, কিন্তু ইন্দ্রা তা মানতে পারেনি। তার মনে রাগার প্রতিযোগিতা জন্ম নেয়, আর সেখান থেকে শুরু হয় দুই ভাইয়ের দীর্ঘ সংঘর্ষ। হাগুরোমো নারুতোর দিকে তাকিয়ে তার শেষ কথা বলে, আশুরা বারবার পুনর্জন্ম নিয়েছে, আর এবার সে তোমার মধ্যেই ফিরে এসেছে নারুতো। আর এখানেই আমাদের আজকের এপিসোড শেষ হয়ে যায়। তো গাইস, আজকের এই এপিসোড তোমাদের কাছে কেমন লাগলো? একদিকে গাই সেন্সে 8 গেট খুলে মাদারার বিরুদ্ধে লড়ছে, অন্যদিকে নারুতো জানতে পারছে তার নিজের অস্তিত্বই সবচেয়ে বড় সত্য। তাই
পরের এপিসোডগুলো একদমই মিস করো না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ গাইস।